আমি আসি। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আর আমি প্রিয়াঙ্কা। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ম্যাডাম, আপনি কিন্তু জোর করে আমাকে করতে পারেন না। কেন, আমার কি সেই অধিকার নেই নাকি? আর আমি এখন তোমার স্ত্রী, তাই এখন যাই করি সেটা আমার ইচ্ছে। দেখেন ম্যাডাম, এটা কিন্তু অন্যায়। কিসের অন্যায়? আমরা না স্বামী স্ত্রী? মানি না, এটা আমাকে ধোকা দেওয়া হয়েছে। কিসের ধোকা? আর আমি জানি তুমি মানবে না, তাই তোমাকে জোর করে আমার অধিকার নিতে হবে। মানে? মানে এটা দিয়ে তোমার ভালোবাসা পাওয়া সম্ভব? দেখেন, এটা না দেখালে হয় না। আর আপনি যা বলবেন আমি তাই করব। ঠিক আছে, তাহলে আগে আমাকে কোলে নিয়ে আগে একটু আদর করো। আচ্ছা। বলেই সুমাইয়াকে কোলে নিয়ে খাটে শুইয়ে দিলাম। তারপর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। তখনই সুমাইয়া বলে উঠল, এইভাবে কেউ বউকে আদর করে? আর এটা কি আদর? তাহলে কিভাবে আদর করে? মাথাটা নামাও, তাহলেই আমি দেখিয়ে দেব কিভাবে আদর করে। ঠিক আছে। তারপর সুমাইয়া আমাকে অবাক করে দিয়ে লিপ কিস করে বসে। আমি পুরাই অবাক হয়ে গেলাম। সব কিছু গোলাটে লাগছে, তাই তো। চলেন। দুপুরে ভার্সিটির ক্যান্টিনে বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছিলাম। তখনই পিছন থেকে কেউ নাম ধরে ডাক দিল। ওই, তোমার নাম হোসাইন না? পিছনে তাকিয়ে দেখি একজন পুলিশ আমাকে ডাকতেছে। তাই আমি কিছুটা অবাক হলাম। কিছু বলার আগে পুলিশটা আবার বলে উঠল, হোসাইন, তোমাকে ম্যাডাম ডাকতেছে, যাও গিয়ে ওনার সাথে দেখা করে এসো। কে ম্যাডাম? আর আমাকে ডাকবে কেন? আমি কি করেছি? আমি কি জানি, ম্যাডাম তোমাকে ডেকেছে তাই নিয়ে যেতে আসলাম। কোনো অন্যায় করিনি, তাহলে আমি যাব কেন? তুমি যাবে নাকি হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যাব? হ্যান্ডকাপ? ওর কথা শুনে আমার সব হাওয়া বেরিয়ে গেল। তাই নিচু গলায় জিজ্ঞেস করলাম, আপনার ম্যাডাম কোথায়? ওই যে গাড়িতে বসে আছে, যাও গিয়ে দেখা করো। আমার কাজ আছে, আমি গেলাম। আমি আল্লাহকে ডাকতে ডাকতে হেঁটে হেঁটে গাড়ির কাছে গেলাম। গ্লাস উঠানো, তাই গ্লাসে হালকা করে নক করলাম। নক করার পর গ্লাস খুলে দিল। আমি নিচের দিকে তাকিয়েছিলাম। আস্তে আস্তে মাথা তুলে আমি চমকে গেলাম। গাড়ির ভিতরে একটা পরী বসে আছে। দেখতে মাশাআল্লাহ। বয়সে আমার থেকেও ছোট হবে, তবে জান্নাতি হুর সে। মেয়েটাকে দেখা মাত্রই আমি হ্যাং হয়ে গেলাম। আর পুলিশ ইউনিফর্মটাও মেয়েটাকে আরও বেশি সুন্দর লাগছে। আর সবচেয়ে বেশি সুন্দর লাগতেছিল ওর গালের কাছে ছোট্ট তিলটা। মুখের দিকে তাকিয়ে আমি এসব ভাবতেছিলাম আর মেয়েটাকে দেখতেছিলাম। তখনই ম্যাডাম আমাকে ডাক দিল। হ্যালো মিস্টার। আমার ওনার ডাক দেওয়ার দিকে খেয়াল নেই। আমি একভাবে মেয়েটাকে দেখতে লাগলাম। এবার হালকা করে ধাক্কা দিয়ে বললেন, ওই যে মিস্টার, হ্যালো। ম্যাডামের হাত গায়ে লাগতেই আমার পুরো শরীরে কারেন্ট ছেয়ে গেল। আমি কেঁপে উঠলাম। তারপর আমি টুক করে ওনার বেসটা থেকে নামটা দেখে নিলাম, সুমাইয়া। আর ওনার কাঁধের স্টারগুলো দেখে বুঝতে পারলাম মেয়েটা ভালো পদে আছে। আপনি ঠিক আছেন তো? জি বলেন ম্যাডাম, আমাকে ডেকেছিলেন? হুম। কেন ম্যাডাম? গাড়িতে ওঠো, তারপর বলতেছি। আমি গাড়িতে উঠতে যাব কেন? আমি এখানেই ঠিক আছি। আপনি বলেন কি বলবেন। যা বলছি তাই করো, না হলে গাড়ির পেছনে বেঁধে টানতে টানতে নিয়ে যাব। পুলিশের মুখে এমন কথা শুনলে কার ভয় না লাগবে বলেন। গাড়ি টেনে নিয়ে যাওয়ার চেয়ে গাড়িতে বসে যাওয়াই ভালো। তাই আর কিছু না বলে গাড়িতে উঠে গেলাম। ম্যাডাম বলেন না আমার কি দোষ? সময় হলে সব বলবো, এখন চুপচাপ বসে থাকো। বলেই সুমাইয়া গাড়ি স্টার্ট দিয়ে চলতে শুরু করলো। আমিও চুপ করে বসে রইলাম। ও আপনাদের তো পরিচয় দেওয়া হয়নি, চলেন এটাও দিয়ে নেই। যেতে যেতে, আমার নাম আনোয়ার হুসাইন। সবাই হুসাইন বলেই ডাকে। বাড়ির ছোট সাহেব আমি। এবার অনার্স লাস্ট ইয়ারের ছেলে আমি। সবাই বলে আমি নাকি হালকা সহজ সরল, কিন্তু আমার কেন জানি মনে হয় না। দেখতে আমিও খারাপ না, শুধু একটু সরল আর কি। পরিবারের লোক থাকি আমরা 6 জন। আমি, আব্বু আম্মু, বড় ভাইয়া, ভাবি আর আপু। হ্যাপি ফ্যামিলি। আসলে আমার ছোট হলো আমার বোন, কিন্তু বাড়ির ছোট সাহেব হওয়ার জন্য আমি ছোট বোনটাকে সবসময় আপু বলে ডাকি। আর সেও আমাকে নাম ধরে ডাকে। এক কথায় আমি ওর ছোট। আপুর বিয়ে হয়েছে কয়েকদিন হলো। দুলাভাই ব্যবসার কাজে দেশের বাহিরেই বেশি থাকে, আর আপু একলা থাকতে হয়, কারণ দুলাভাইয়ের আব্বু আম্মু কেউই নেই। তাই আপু ওই বাসাতে একলা থাকতে হয় বলে আমাদের এখানে চলে আসে। ভাইয়া তো আগেই বিয়ে করে ফেলেছে। এখন বাসার সবাই পাগল হয়ে গেছে ছোট সাহেবকে বিয়ে করাবে, যেটাতে আমার মত 1%ও নেই। চলুন গল্পে ফিরি। পুলিশ স্টেশনে এসে গাড়ি থামালো। তারপর দুজনেই গাড়ি থেকে নামলাম। আসো আমার সাথে। বলেই ভিতরে চলে গেল। আমি ওনার পিছনে পিছনে ওনার কেবিনে গেলাম। ম্যাডাম, এবার তো বলেন আমাকে নিয়ে আসলেন কেন? প্রেম করতে নিয়ে আসছি। কি? বেশি কথা না বলে এদিকে আসো। কেন?
আমি আপনাকে কি প্রশ্ন করতে বলেছি? যা বলছি তা করেন। কি আর করার, আইনের লোক, তাই এগিয়ে গেলাম ওনার কাছে। এই তো গুড বয়, এবার মুখটা এদিকে এগিয়ে নিয়ে আসো। কেন? আরেকবার প্রশ্ন করলে লকআপে ঢুকিয়ে দেবো বলে দিলাম। তাই আর কথা না বলে চুপ করে মুখটা ওনার কাছে নিয়ে গেলাম। এবার হা করে জোরে শ্বাস ফেলো। সোমাইয়ার কথা মতো শ্বাস ফেললাম। সোমাইয়া কিছুক্ষণ কি যেন ভেবে বলল। সবই ঠিক আছে। আমি কিছুই বুঝতে পারতেছি না আমাকে দিয়ে কি করাচ্ছে আর কেনই বা করাচ্ছে। আচ্ছা, আপনি বাসায় যান না কেন? সেটা আমার ব্যাপার, আপনাকে বলতে যাব কেন? আর আপনি এটা বলেন যে আমাকে এখানে কেন নিয়ে এসেছেন। এটা বলার পর সোমাইয়া ওর রুমে থাকা সিসি ক্যামেরায় তাকালো, তারপর আমাকেও ইশারা করলো সেদিকে তাকানোর জন্য। তাকিয়ে দেখি আম্মু আর আপু গেট দিয়ে ভিতরে আসতেছে। এতক্ষণে সব ক্লিয়ার হলো আমার কাছে। আম্মু কি আমার নামের কমপ্লেন করেছে? আপনি নাকি বাসা থেকে পালিয়েছেন, তারপর থেকে আপনার মোবাইলও নাকি বন্ধ। কাহিনী কি? এমনি। তখনই আম্মু আর আপু কেবিনে ঢুকলো আর আমার দিকে চোখ দিয়ে ঘুরতে লাগলো। আমি কিছু না বলে চুপচাপ বসে রইলাম। আম্মু সুমাইয়াকে কি যেন ইশারা করলো, তারপর সুমাইয়া আমাকে বলল, আপনি একটু বাইরে যান তো। ঠিক আছে, তবে ম্যাডাম আপনার সাথে আমার একটা পার্সোনাল কথা আছে। কি কথা? কানটা একটু এদিকে নিয়ে আসেন। বলেন। আমার আপু আর আম্মুর একটাও কথাও শুনবেন না, ওনারা একটু পাগল, তাই যা বলবে তা শুনবেন আর ভুলে যাবেন। আস্তে করে কানের কাছে বললাম। ওইসব আপনি গেলেন বাহিরে? যাচ্ছি, তবে যা বললাম তা যেন মনে থাকে। বলেই বাহিরে চলে আসলাম। আধ ঘন্টা পরে আবার ভিতর থেকে আপু আসলো। ওই শাশ্বর, তোরে ভিতরে ডাকতেছে, আয়। বলেই আবার চলে গেল ভিতরে। আমি ভিতরে গেলাম। আম্মু আর আপুর মুখে হাসি রেখা ফুটে আছে, তার মানে আমার কপালে খারাপ আছে। তখনই সোমাইয়া বলে উঠল, আপনি বাসা থেকে পালিয়েছেন কেন? পালাইনি তো। আর আমি বাসা থেকেই পালাতে যাব কেন? সত্যি কথা বলেন, না হলে লকআপে ঢুকিয়ে দেব। আসলে এই যে আমার বাসায় দুজন হিটলার থাকে, মানে এরা দুজন, এরা আমাকে বিয়ে করার জন্য প্রেশার দিচ্ছে, তাই আমি ওই বাসায় যাই না আর কি। বিয়ে করে ফেলেন, সমস্যা কোথায়? ও ম্যাডাম হ্যালো, আমি এখন স্টুডেন্ট। তো কি হয়েছে? লেখাপড়ার সাথে বিয়ের কি সম্পর্ক? মানে আমি আমার ভবিষ্যৎ তৈরি না করে বিয়ে করব না। ও, তার আপনার ফ্রেন্ডরাও কি সবাই এখনো আনম্যারিড? না, আমি আর একজন বাদে সবাই ম্যারিড। ওরাও কি লেখাপড়া করে নাকি সবাই বিজনেস করে? সবাই স্টাডি করে। আর আপনি এত সব জিজ্ঞাসা করতেছেন কেন? আপনার ফ্রেন্ডরা যদি লেখাপড়া করে বিয়ে করতে পারে, তাহলে আপনি পারবেন না কেন? এবার নিজের কথায় নিজেই প্যাচে পড়ে গেলাম। এখন কি বলবো ভেবেই পাচ্ছি না। ওরা সবাই লাভ ম্যারেজ করেছে, আর আমি কি ওদের মতো নাকি? ও, ভালো কথা। তা আপনিও কি কাউকে পছন্দ করেন নাকি? না, আমি প্রেম টেম বিশ্বাস করি না। ও, তাহলে তো ভালোই। হুম। আন্টি, আমি কি কমপ্লেন তুলে নেব নাকি ওনাকে জেলে ঢুকিয়ে দেব, কোনটা? এটা ও জেনে কি করবে? মানে? তুই যদি বিয়ে করতে রাজি হোস তাহলে কমপ্লেন তুলে নিব, না হলে আমরা দুজন চলে যাব আর তোকে ওইখানে ঢুকিয়ে রাখবে। তো এখন তুই ডিসিশন নে যে কি করবি। আম্মু, এটা কিন্তু ঠিক না। তোমরা কিন্তু আমাকে জোর করছো। আমরা কি চলে যাব? শালার চিপাই ফেলে আমাকে টর্চার করছে। সমস্যা নাই, আমারও সময় আসবে, তখন আমিও দেখে নেব। এসব ভাবছিলাম, তখনই আম্মু আবার বলে উঠল, কি রে, আমরা কি চলে যাব? রাজি, তবে আমাকে 1 মাস সময় দিতে হবে, তারপর আমি বিয়ে নিয়ে কথা বলবো। কি বলেন আন্টি? ওর পরে আবার মনে থাকবে না। নিজের ছেলেকে বিশ্বাস করে না এমন মা আমি জীবনে দেখিনি। আমি শয়তানকে বিশ্বাস করতে চাই না কেন? এমনভাবে কথা বলছো, তুমি আমার সৎ মা, আর সৎ মাও তো এইভাবে ছেলের সাথে আচরণ করে না, তুমি যেভাবে করছো। ম্যাডাম, ওরে লকআপেই রাখেন কয়েকদিন, তাহলেই ওর মাথাটা ঠিক হয়ে যাবে। ওই সবাই চুপ করেন। আর হুসাইন, 1 মাস সময় দিলাম, এরপর বিয়ে করে ফেলবে, না হলে ওই যে ওই রুমটা দেখছো? একটা রুমের দিকে ইশারা করলো। তাকিয়ে দেখি রুমের দরজার উপরে লেখা টোর 2। এটা দেখে গলাটা শুকিয়ে গেল। এমনিতে ছোটবেলা থেকে পুলিশকে অনেক ভয় পায়, তার উপরে আবার এসব ভয় দেখাচ্ছে, কেমনটা না লাগে বলেন? তাই বাধ্য হয়ে বললাম, আচ্ছা। আমার মনে হয় না ও কথা রাখবে। চিন্তা করো না, আমি 1 মাস পরে খবর নিব। আর এর মাঝে যদি উল্টাপাল্টা করে তাহলে একটা কল করবেন, তাহলে দেখবেন 10 মিনিটের ভেতর আমি চলে আসব। ওকে, তাহলে তো আর সমস্যাই নেই। তাহলে এখন আসি। আপু আর আম্মু উঠে চলে গেল। আমি সোমাইয়াকে শেষবারের মতো একবার দেখে নিলাম।
আর বিদায় নিয়ে নিলাম। ম্যাডাম আসি। হুম। চলে আসতে লাগলাম। তখন কি মনে করে যেন আবার পিছনে ঘুরে বলে উঠলাম, ম্যাডাম আপনি পুলিশ না হলে না আমার জন্য অনেক ভালো হতো। কেন? না এমনি বলি সেখান থেকে তাড়াতাড়ি চলে আসলাম। আম্মু আর আপুকে নিয়ে বাসায় চলে আসলাম। এসেই রুমে চলে গেলাম। কিছুক্ষণ পরে ভাবি রুমের দরজায় নক করলো। কি হলো, আমার ছোট সাহেব রাগ করেছে নাকি? ও ভাবি আসো। কি হলো, রাগ নাকি সবার উপরে? না শুধু আপু আর আম্মুর উপর রাগ করেছি। দেখো না ওরা আমাকে থানায় নিয়ে পুলিশের সামনে বিয়ে করাতে রাজি করালো। এটা কি ঠিক বলো? না, এটা তো কেউ একদমই ঠিক করেনি। চিন্তা করো না, আমি দেখতেছি। ভাবি তুমি ছাড়া কেউ আমাকে একদমই বোঝে না। তুমি তো আমার কলিজা। পাম দিতে হবে না। এখন বলো, দুপুরে কিছু খেয়েছো? খেয়েছি। এখন কিছু খাবে? না এখন ঘুমাবো, তুমি সোজা হয়ে বসো। আচ্ছা। বলেই ভাবি সোজা হয়ে বসলো। আমি ভাবির কোলে শুয়ে গেলাম। আমি প্রায়ই ভাবির কোলে মাথা রেখে ঘুমাই, তাই এটা নতুন করে ভাবিকে বলতে হয় না। বাসায় আমি একমাত্র ভাবির কথাই শুনি, আর কারো কথা আমার কানে যায় না। ভাবির কোলে মাথা রেখে ঘুমাচ্ছিলাম, তখনই ভাইয়া বলে উঠল, নীলা তুমি এখানে কি করছো? যাও রুমে যাও। ও ঘুমিয়ে যাক, তারপর আমি না হয় রুমে চলে যাব। এই ধামরা, তোর শরম করে না আমার বউয়ের কোলে ঘুমাতে? শরমটা আমার একটু কমই। আর তুমি যাও তো এখান থেকে। ভাবি আর দেবরের প্রাইভেসি বলে একটা ব্যাপার আছে না? আমার বউয়ের কোলে আমি ছাড়া কেউ শুতে পারবে না, এক কথা শেষ। তাহলে আমি কার কোলে ঘুমাবো? কেন, বিয়ে করে বউ নিয়ে আয়, তারপর তার কোলে ঘুমাবি, তোকে কেউ না করবে না। ভাবি তুমি কিছু বলবে নাকি আমি আবার চলে যাব? ওই তুমি যাও তো, আমি আসতেছি। আর একটাও কথা বলবে না, ছোট সাহেব না হলে আমার পালাবে। লাই দিয়ে মাথায় তুলতেছো তুমি, তাইও এমন হচ্ছে। আর ওকে তো এবার বিয়ে করিয়েই ছাড়বো। তুমি যাও তো। যাচ্ছি। বলেই ভাইয়া চলে গেল। আমি আবার শুয়ে গেলাম ভাবির কোলে। ভাবি আমার মাথায় হাত বুলিয়ে দিল। আমি ঘুমিয়ে গেলাম। দুদিন পর হাবিবা কল আসলো। রিসিভ করতে ঝাড়ি মারলো। ওই কুত্তা, তুই কই রে? বাসায় কেন? আজকে আমার বার্থডে আর তুই এখনো বাসায়? সরি রে, ভুলে গেছি। আর এত প্যারা থাকলে কোনো কিছু মনে থাকে নাকি? কেন, কি হয়েছে? অনেক বড় কাহিনী, সন্ধ্যা এসে বলবো। আচ্ছা তা ঠিক আছে, কিন্তু তুই শিওর আসবি তো, নাকি আবার সন্ধ্যায় ফোন দিয়ে বলবি সরি আসতে পারবো না রে? তুই ফোন রাখবি, না হলে মোবাইলের ভিতর দিয়ে গিয়ে মারবো তোকে। আচ্ছা ভালো থাকিস, আর সন্ধ্যায় দেখা হচ্ছে। সি ইউ, বাই। বলেই ফোনটা কেটে দিল। সন্ধ্যায় রেডি হয়ে চলে গেলাম বার্থডেতে। হাবিবাকে উইশ করে চলে গেলাম সব বন্ধুদের কাছে। সবাই একসাথে হওয়ায় শুরু করে দিলাম আড্ডা। সবাই গল্প করছিলাম। তখনই কেউ আমার কাঁধে হাত রাখলো। পিছনে ঘুরতেই আমি চমকে গেলাম, কারণ কাঁধে আর কেউ না, সোমাইয়া হাত রেখেছে। হয়ে দাঁড়িয়ে গেলাম। তা হিরো, কি খবর আপনার? ম্যাডাম আমি কিছু করিনি। তা এখানে কেন? আর হাবিবা তোমার কি লাগে? হাবিবা আমার কিছুই লাগে না, বিশ্বাস করেন। আমি আসি এখন। বলেই কেটে পড়তে চেয়েছিলাম, কিন্তু তা আর হলো না। সোমাইয়া আবারও ডাক দিয়ে ফেললো। ওই, আমি আপনাকে যেতে বলেছি? জি না ম্যাডাম, বলেন কি বলবেন। তা এখানে কি বাসা থেকে পালিয়ে এসেছো নাকি? না ম্যাডাম, আমি আর ওই রকম করবো না। ভালো। তা কেমন চলতেছে আপনার দিনকাল? ভালো। ম্যাডাম একটা কথা বলবো? বলেন। জোরে পেয়েছে, আমি গিয়ে ফ্রেশ হয়ে আসবো। শিওর। বলা মাত্রই সেখান থেকে গায়েব হয়ে গেলাম, কারণ এখানে থাকলেই বিপদ। কিন্তু ও এখানে আসার কারণ কি? হাবিবা বলতে পারবে, তাই হাবিবার কাছে গেলাম। হাবিবা এখানে পুলিশ কেন রে? তোকে নিয়ে যেতে এসেছে। কি? আরে ওর নাম সুমাইয়া, আমার কাজিন, পুলিশে চাকরি করে, পুলিশ অফিসার। বার্থডেতে ইনভাইট করেছি, সময় নেই তাই ইউনিফর্ম নিয়েই চলে এসেছে। হো তাই বল। তো তোকে এত চিন্তিত লাগছে কেন? কিছু না, এমনি। আচ্ছা দাঁড়া, তোর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। ওই না। কেন, কি হয়েছে? কিছু না, তবে এখন পরিচয় করানোর কোনো দরকার নেই। ধুর, ও কোনো সময় চলে যায়, তার কোনো সিকিউরিটি নেই। দাঁড়া, আমি পরিচয়টা করিয়ে দিচ্ছি। বলেই হাবিবা সুমাইয়াকে ডাক দিল। সুমাইয়া, ওই সুমাইয়া। সুমাইয়া আমাদের দিকে ঘুরে তাকালো। সুমাইয়া একটু এদিকে আয় তো। সুমাইয়া এদিকে আসতেছে, আর আমি হাত দিয়ে মুখটা ঢাকতে লাগলাম। সুমাইয়া আমাদের কাছে চলে আসলো। সুমাইয়া নে, আমি তোকে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দিই। শিওর।
হোসাইন, ও হলো সুমাইয়া, আমার কাজিন। হাই। হ্যালো। আর সুমাইয়া, ও হলো হোসেন, আমার কাছে পৃথিবীর সব থেকে বড় ছ্যাঁচড়া ছেলে। তাই নাকি? পরিবেশ ঠান্ডা করার জন্য একটা মরা হাসি দিলাম আর হাবিবাকে বললাম, প্লিজ হাবিবা, ইজ্জতের ফালুদা বানাইস না। হাবিবা অবাক হয়ে আমার দিকে তাকালো, কি যেন একটা ভাবলো, তারপর বলে উঠলো, তুই কাল সকালে আমার সাথে দেখা করবি পার্কে, বুঝছস? আচ্ছা ঠিক আছে। আর শোন না হোসেন, এই এলাকায় যদি তোর কোনো সমস্যা হয় তাহলে তুই সুমাইয়াকে বলিস, ও সব ঠিক করে দেবে। আচ্ছা। শালার হাসবো না কাঁদবো এটাই বুঝতেছি না, যে শান্তিতে থাকা লাইফটার 12টা বাজাচ্ছে তার কাছেই নাকি গিয়ে কমপ্লেন করতাম, তার উপর আবার ফ্রেন্ডের কাজিন। তেরি তো হোয়াট লাগ গেই হুসাইন, তোরা শান্তিতে থাকা হলো না। কিরে, তুই কি বিড়বিড় করছিস? দেখ, ওনার মনে হয় অসুবিধা হচ্ছে এখানে থাকতে। কিরে, কোনো সমস্যা? আসলে একটা কাজ ফেলে এসেছি। হিল পরা জুতোগুলো মানিয়েছে না আমায়? হাবিবা চোখগুলো লাল লাল করে কথাগুলো বলল। বুঝে গেলাম এই কথাটা আরেকবার বললে মার ছাড়া কপালে আর কিছুই জুটবে না, তাই চুপ থাকাই ভালো। থাক, যেতে হবে না। এই তো, গুড বয়। হুম। আচ্ছা তোরা কথা বল, আমি এখন আসছি। এখন আরো রাগ উঠতেছে হাবিবার উপর, বাঘের মুখে ফেলে দিয়েছে আমাকে। আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। আপনি যে ছ্যাচরা তা তো আগে জানতাম না। আরে হাবিবা সবসময় এমনভাবে আমারে সম্মান দেয়। ও তাই নাকি? তা হাবিবাকে কি ভালোবাসেন? কি? তুমি কি হাবিবাকে ভালোবাসো? ওই হাবিবা আমার বেস্ট ফ্রেন্ড, আর ওই যে রেড কোট পরা ছেলেটা ওর বয়ফ্রেন্ড, বুঝলেন? আর আপনি কি সবাইকে সন্দেহ করেন নাকি? পুলিশের কাজই সন্দেহ করা। তা ঠিক, তবে বলে রাখি আপনাকে, সব সম্পর্কে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয় না, কিছু সম্পর্কে বেস্ট ফ্রেন্ডও থাকে, বুঝছেন? হুম। আমি যদি এখন সবার সামনে জড়িয়ে ধরি না, ওর বয়ফ্রেন্ডও কিছুই মনে করবে না, ও যে হাসতেছে না এটাও থামবে না। সো সবাইকে সন্দেহ করবেন না। ঠিক আছে, তা একটু আগে তো বলেছিলেন হাবিবাকে আপনি চেনেনই না, আর এখন জড়িয়ে ধরলেও রাগ করবে না, এমন ভালো বন্ধুত্ব হয়ে গেল। বাহ, কি সুন্দর। শালার জায়গা মতো চিপাই ফেলাইছে। এত সব মনে থাকে কিভাবে মেয়েটার? যা কিছু একটা বলে কথাটা কাটিয়ে দেই। আসলে তখন মজা করে বলেছিলাম। ও, আপনি মজাও করতে পারেন? কিছু না বলে একটা শুকনো হাসি দিলাম মাত্র। তা ড্রিঙ্কস করেন? মাঝে মাঝে। তাহলে চলেন কয়েক গ্লাস মেরে আসি। আপনি পুলিশ হইয়াও ড্রিঙ্কস করেন? অভ্যাস না, তবে খুশি সময় মিস করি না। ও তো চলেন এখন গিয়ে একটু মজা নিয়ে নিই। ম্যাডাম, আপনি যান, আমি কেক কাটার পর মজা নিতে যাব। ওকে, তাহলে আমিও তখনই যাব। তারপর হাবিবা কেক কাটার জন্য দাঁড়ালো। আমি আর সুমাইয়া মানে পুলিশ ম্যাডাম বাম পাশে আর ওর বয়ফ্রেন্ড ডান পাশে দাঁড়িয়ে। তখনই ওর বাবা হঠাৎ ওর বিয়ের অ্যানাউন্সমেন্ট করে দেয় ওর বয়ফ্রেন্ডের সাথে। সবাই অবাক হয়ে গেল। হাবিবাও জানতো না এই ব্যাপারে, তাই ও খুশিতে লাফিয়ে উঠল। এইসব দেখে আপনার বিয়ে করতে মন চায় না? আমার বয়স হয় নাই, তাই এসব ফিলিংস ভিতরে কাজ করে না। সুমাইয়া লাল চোখ দেখিয়ে বলল, বয়স এই 1 মাসের ভেতরে হবে, আর তা না হলে 14 শিকের ভিতরে উল্টিয়ে 4 দিক থেকে লাঠি দিয়ে পিটিয়ে বয়স বাড়াবো। দেখেন, এভাবে ভয় দেখানো বন্ধ করুন। ভয়টা 1 মাস পরে সত্যি না হয়ে যায়। আমি হতেও দিব না, তার আগে বিয়ে করে বাচ্চা বানিয়ে ফেলবো। গুড। ওরে আল্লাহ, তুমি আমারে বাঁচাও, না হলে আমি এসব প্যারাই মরে যাব। ড্রিঙ্কস করবেন? চলেন। বলেই দুজন চলে আসলাম ড্রিঙ্কস করতে। ড্রিঙ্কস করার পর সুমাইয়ার কিছুটা বেশিই নেশা হয়ে যায়। ও ঠিকভাবে হাঁটতেও পারতেছে না, কি করব কিছুই বুঝতেছি না। উপায় না পেয়ে শেষে হাবিবাকে ডাক দিলাম। ওর খুশি আজকে দেখে কে। কি রে, ডাকলি কেন? প্রেম করব তাই ডাকছি। কি হয়েছে বল? তোর কাজিন দেখ ড্রিঙ্কস করে কি অবস্থা। এখন নে, তুই সামলা তোর কাজিনকে। আরে ও তো ড্রিঙ্কস করে না, তাহলে আজকে করতে গেল কেন? আমি কি জানি। পাশে এত সুন্দর ছেলে থাকলে বিষ খেয়ে নেওয়াটাই কোনো বড় ব্যাপার না। হাতটা চুলকাচ্ছে আমার কয়েকদিন ধরে, মারি না কাউকে। বুঝছি। শোন না, তুই একটু সুমাইয়াকে বাসায় নামিয়ে দিয়ে যা না প্লিজ। আরে আমি ওর বাসা চিনি না। শোন, ওর বাসা হলো নামিয়ে দিয়ে চলে যাবে, ব্যাস। তোর কারণে সবসময় সমস্যায় পড়ি আমি। কিস লাগবো? থু থু, আগে দাঁত ব্রাশ করা শেখ। তাহলে যা, ওকে বাসায় পৌঁছে দে, তারপর আবার আসিস। আর আসবোই না পেতনি তোর এখানে। সুমাইয়ারে বইলা বেঁধে নিয়ে আসবো, ছ্যাঁচড়া। যা এখন। হাবিবা মুখ বেঁকিয়ে হাসতে হাসতে চলে গেল।
আমি সুমাইয়ার মুখের দিকে তাকিয়ে মনে মনে বলতে লাগলাম, চেহারা তো কোনো হিরোইন থেকে কম না, কিন্তু আচরণ পুরাই ভিলেনদের মতো। ওর কারণে আমাকে এত ঝামেলায় পড়তে হচ্ছে। ওই যে ম্যাডাম, চলেন বাসায় ছেড়ে দিয়ে আসি আপনাকে। না, আমি যাব না, আপনিই যান। নেশায় কথাগুলো ঠিকভাবে বলতে পারতেছে না। চলেন, পার্টি শেষ, আর আমিও বাসায় যাব, আপনার লিফট লাগবে। চলেন বাসায় চলে যাই। বলে উঠতে গিয়ে আবার বসে গেল, তাই উঠিয়ে ধরে ধরে গাড়ি পর্যন্ত নিয়ে আসলাম। তারপর সুমাইয়ার বলা জায়গায় রওনা দিলাম। গাড়ি চালাচ্ছিলাম আর ওর মুখটা দেখতেছিলাম। গ্লাসটা ছেদ করে আসা চাঁদের আলোটা ওর মুখে পড়তেছে, আর ওর মুখটা আরও বেশি মায়াবী লাগতেছে। কি এমন হয় আমার সাথে একটু হেসে কথা বললে? না, যখনই দেখবে তখনই ভয় দেখাবে। পরীর মতে সুন্দর মেয়ের আচরণ এমন হলে চলে বলেন তো? শালার ক্রাশ খেয়ে রাখছি আপনার উপর, কিন্তু আপনাকে দেখলেই এখন ভয় লাগে। একটু হাসি দিলে কত সুন্দর লাগতো। না থাক, হাসি দেওয়ার দরকার নেই, কারণ ওনার হাসি দেখে আবার পাগল না হয়ে যায়। এসব ভাবতে ভাবতে চলে আসলাম হাবিবার বলার ঠিকানায়। তারপর ওনাকে গাড়ি থেকে নামিয়ে বাসার দরজায় এসে থামলাম। দরজায় তো তালা লাগানো, ভিতরে কেউ নেই নাকি? 2-3 বার কলিং বেল চাপার পরেও কোনো সারা শব্দ নেই, তাই আবার হাবিবাকে ফোন করলাম। হ্যালো, বল। ওই রুমে তো তালা লাগানো, আর বাসায় কেউ নেই কেন? আরে ওর আব্বু আম্মু দেশের বাইরে থাকে, আর ও বাসায় একলা থাকে, আর ওর চাবি ওর বুক পকেটে আছে, দেখ। কি? ও মাদার তেরেসা, তো ভাব নিয়ে তাড়াতাড়ি ওর রুমে রেখে বেরিয়ে আয়, নইলে এত সুন্দরী মেয়ে একা রুমে পেয়ে তোর আবার নিয়ত খারাপ হতে পারে। আরে ওইখানে হাত দিব কিভাবে? ভাবনা নিয়ে তাড়াতাড়ি আয়। বলেই ফোনটা কেটে দিল। এখন কি করব বুঝতেছি না, তাই সুমাইয়াকে বললাম, সুমাইয়া রুমের চাবিটা কোথায়? সুমাইয়া নেশায় কিছু বুঝতেছেও না, তাও হাত দিয়ে চাবিটা বের করে দিল। একটা শ্বাস নিলাম বড় করে, তারপর রুমে গিয়ে সুমাইয়াকে বিছানায় শুইয়ে দিলাম। তারপর যখনই আসতে যাব তখনই সুমাইয়া পিছন থেকে বলে উঠল, ওই, আপনি কোথায় যাচ্ছেন? বাসায় যাব। আজকের রাতটা এখানেই থাকেন, সকালে চলে যায়েন। কি? আপনার সাথে আমি থাকবো? পাগল হলেন নাকি আপনি? যা বলছি তা করেন, না হলে অনেক খারাপ হবে বলে দিলাম। হলে হবে, তাও আমি থাকতে পারবো না, আপনি থাকেন, আমি গেলাম। বলেই তাড়াতাড়ি বাসা থেকে বেরিয়ে গেলাম দরজা লাগিয়ে। তারপর বাহিরে দাঁড়িয়ে একটা সিগারেট খেয়ে তারপর বাসায় চলে আসলাম। কয়েকটা দিন কেটে গেল, সুমাইয়ার সাথে আর দেখা হয়নি। শুধু রয়ে গেল আম্মু, আপু আর ভাইয়া বিয়ে করার জন্য প্যারা দেওয়াটা। একদিন রাতে বন্ধুদের সাথে হসপিটালের সামনে বসে বসে সিগারেট খাচ্ছিলাম, তখনই হঠাৎ একটা গাড়ি এসে সামনে থামলো। হঠাৎ করে এভাবে থামাতে কিছুটা অবাক হয়ে গেলাম, তাও ঠাই দাঁড়িয়েছিলাম কে এভাবে ব্রেক করেছে তা দেখার জন্য। গাড়ির গ্লাসটা নামানোর সাথে সাথেই আমার সব বন্ধুগুলো পালিয়ে গেল। আমি সামনে তাকাতেই আটকে উঠলাম, কারণ এটা আর কেউ না, সুমাইয়া গাড়িতে বসে আছে। কি হিরো, কি করছিলেন? আড্ডা দিচ্ছিলাম। আর কি খাচ্ছিলেন? সিগারেট। ওই বোর্ডটায় কি লেখা দেখেন তো। তাকিয়ে দেখি লেখা নো স্মোক প্লিজ। বুঝতে পেরে গেলাম আজকে কপালে শনি লেগে গেছে, আর বাঁচতে পারবো না। শালার ওরও কি এখনই আসতে হলো? কপালটাই ফাটা, না হলে এইভাবে ফাঁসতে হয় নাকি? কার মুখ দেখে উঠেছিলাম আজকে? হোয়াট লাগ গেই মেরি। এসব ভাবতেছিলাম তখনই সুমাইয়া বলে উঠল, তা গাড়িতে কি নিজের ইচ্ছায় উঠবেন নাকি হাতে পায়ে বেঁধে উঠাবো? উঠতেছি, আজকে কপালে শনি লেগে গেছে। এই তো, গুড বয়। গাড়িতে উঠে বসে গেলাম, কারণ পালালে বাসা থেকে তুলে আনবে, যা ডেঞ্জারাস মেয়ে। আপনি সবসময় এত ভুল করেন কেন? ভুল বেশি করি না, আর যখনই করি তখনই আপনি এসে হাজির হয়ে যান। ও তাই নাকি? হুম। হাবিবার বার্থডে পার্টি থেকে আমাকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ। ওয়েলকাম। আচ্ছা, এবারের মতো মাফ করে দিলাম, আর যেন নো স্মোকিং জায়গায় স্মোকিং করতে না দেখি। মনে থাকবে, পরের বার দেখলে মার্ডার কেসে ফাঁসিয়ে দিব বলে দিলাম। এত কিন্তু অন্যায়, আপনি কিন্তু ক্ষমতার অপব্যবহার করতেছেন। সেটা আমিও জানি। তা এটা বলেন, 1 মাস শেষ হতে তো মাত্র 8 দিন বাকি, তারপর কি বিয়ে করবেন নাকি জেলে যাবেন, কোনটা? মেয়ে দেখতেছে, পছন্দ হলে বিয়ে করে ফেলবো। ভালো। আমাকে নামিয়ে দেন, আমি চলে যাই। আরে বসেন, আমিও তো বাসায় যাব। একটা ছোট্ট কাজ আছে, সেটা শেষ করে আপনাকে বাসায় নামিয়ে দিয়ে আমি বাসায় চলে যাব। ঠিক আছে, তবে পিছনে আরেকটা পুলিশের গাড়ি কেন? বললাম না, ছোট্ট একটা কাজে যাচ্ছি। ও, বলেই চুপচাপ বসে রইলাম। কিছুক্ষণ পর সুমাইয়া গাড়িটা নিয়ে একটা নিষিদ্ধ জায়গায় দাঁড় করালো, মানে যেখানে কেউ যাওয়া আসা করে না। হেডলাইটগুলো বন্ধ করে দিল। কেমন যেন চারদিক নীরব হয়ে গেল। আমার হালকা হালকা ভয় করতে লাগলো। এখানে গাড়ি থামিয়ে রাখলেন কেন? একজনকে ধরবো বলে এসেছি। কাকে? একটা ড্রাগ ডিলারকে ধরবো। যদি পালিয়ে যায় বা না আসে?
আসবে, আর যদি পালিয়ে যেতে চায় তাহলে এনকাউন্টার করার অর্ডার আছে। ও তাহলে তো ভালোই। কিছুক্ষণ বসে থাকার পর একজন লোক একটা লাইট নিয়ে সেখানে আসলো। কিছুক্ষণ অপেক্ষা করার পর আরও একটা লোক আসলো। তারপরে সুমাইয়া হঠাৎ করে হেডলাইটগুলো অন করে দিল, আর চারদিক থেকে পুলিশ ওদের ঘিরে ফেলে। সুমাইয়া হাতে বন্দুক নিয়ে গাড়ি থেকে নামলো। ওরা তো পালিয়ে যেতে চাইলো, কিন্তু সুমাইয়া পালানোর আগে একজনকে গুলি করে দেয়। তারপর বাকি সবাই ঝাঁঝরা করে ফেলে ওদের দুজনকে। তারপর আমার আর কিছুই মনে নেই। যখন জ্ঞান ফিরল তাকে দেখি আমি গাড়িতেই বসে আছি। পাশে সুমাইয়া পানির বোতল নিয়ে দাঁড়িয়ে আছে, আর অ্যাম্বুলেন্স এসে লাশগুলোকে গাড়িতে উঠাচ্ছে। ম্যাডাম, আমাকে বাসায় নামিয়ে দিয়ে আসেন প্লিজ। দেব, কিন্তু আপনি অজ্ঞান হলেন কিভাবে? আপনারা কি মানুষ? এভাবে লোকগুলোকে মেরে ফেললেন? ও বুঝছি, চলেন আপনাকে বাসায় নামিয়ে দিয়ে আসি। আমি সেই ঘটনাগুলো ভাবতেই শরীর শিউরে ওঠে। কিভাবে মারলো লোকগুলোকে? সিগারেট খাবেন? না, আমাকে বাসায় দিয়ে আসেন। আরে ওইগুলো সমাজকে ধ্বংস করার মেশিন, তাই এদের সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তাই বলে এভাবে মারবেন? বাদ দেন এইসব, নেন সিগারেট খান। আপনি সিগারেটও খান? না, একজনের থেকে নিয়ে এসেছি। কেন? কারণ যারা সিগারেট খায় তাদের জন্য এটা মাথা ঠান্ডা করা বা চিন্তা মুক্ত করার প্রধান ঔষধ। মানুষের সম্পর্কে ভালো আইডিয়াই তো আপনার। পুলিশওয়ালা এমনই হয়। তা কেমন মেয়ে পছন্দ আপনার? সহজ সরল টাইপের মেয়ে। ও তাহলে তো ভালোই। তা পুলিশ মেয়েকে কেমন লাগে আপনার? মানে? পুলিশে চাকরি করে এমন মেয়েকে বিয়ে করে নেন, ঘর এবং বাহিরে আর কোনো সমস্যা থাকবে না। থাক, এমন শান্তির আমার দরকার নেই যা অন্যের কাদার কারণ হয়। আপনারাই খুশি থাকেন মানুষ মেরে। তাহলে তো কিছুই বলার নেই। তারপর আমাকে বাসার সামনে নামিয়ে দিয়ে যায়। আমি থ্যাঙ্কস না দিয়ে ভিতরে চলে গেলাম। 3 দিন পর ভাবির কোলে শুয়েছিলাম, তখনই আম্মা একটা খাম নিয়ে রুমে আসলো। বৌমা, এই ধামাকাকে তুমি আবার তোমার কোলে শুতে দিয়েছো? আম্মা, আপনিও শুরু করে দিলেন? আচ্ছা, এসব বাদ। তা যা বলার জন্য আমি এসেছিলাম। বলো, কি বলতে চাও? নে, এখানে কয়েকটা মেয়ের ছবি আছে। এখান থেকে কাকে পছন্দ হয় দেখে বল তাড়াতাড়ি। দাও। বলেই খামটা হাতে নিলাম। তারপর আমি আর ভাবি একটা একটা করে মেয়ের ছবি দেখতে লাগলাম। হঠাৎ একটা ছবি দেখে শোয়া থেকে লাফিয়ে উঠলাম। কি হলো? এভাবে লাফিয়ে উঠলি কেন? ওর ছবি এইখানে কেন? কার ছবি? কার আবার? ওই গুন্ডি পুলিশ অফিসার সুমাইয়ার। মেয়েদের লিস্টে ওর নামও আছে? পছন্দ হলে বল, না হলে আরও ছবি আছে, দেখ ওইগুলো। ওই ছবিটা আলাদা করে উল্টে রেখে দিলাম। তার 4-5টা ছবির পরে একটা ছবি পছন্দ হয়েছে, তাই সেটাকে ভাবির হাতে ধরিয়ে দিয়ে বললাম, তোমার সতীন। শয়তান একটা, এটাকে পছন্দ হয়েছে? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। আম্মু ছবিটা হাতে নিয়ে চলে গেল। আমি আবার ভাবির কোলে শুয়ে গেলাম। সন্ধ্যায় আম্মু আমাকে জানিয়ে দিয়ে গেল 7 দিন পর আমার বিয়ে, আর একটা চিরকুট হাতে ধরিয়ে দিয়ে গেল। খুলে দেখি একটা নাম্বার, আর ছোট্ট করে লেখা পাত্রীর নাম্বার। পাত্রীর নাম সুম্মা। আমি ফিক করে হেসে দিলাম। রাতে খাওয়া দাওয়া করে ভাবি আর আমি ছাদে গেলাম। তারপর সেই নাম্বারটায় কল দিলাম। কিছুক্ষণ রিং হওয়ার পরে কল রিসিভ করলো। হ্যালো। ওপাশ থেকে মেলি কণ্ঠ, আপনি কি সুম্মা? আপনি কে? আমি হুসাইন। ও, আপনি কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? ভালো। তা কি করছেন এখন? ভাবিরে নিয়ে ছাদে আসছি হাওয়া খাইতে। ভালো। আপনি কি জানেন আপনাদের দুজনে নাকি বিয়ে ঠিক করেছে? তা আপনার বয়ফ্রেন্ড নেই? না, রিলেশন আমি পছন্দ করি না। হো, ভালো। তা আপনার গার্লফ্রেন্ড নেই? না, আমারও আপনার মতোই অভ্যাস, বিশ্বাস করি না রিলেশনটাকে। ও ভালো। আচ্ছা, আমরা কি দেখা করতে পারি? আসলে আমার ছোট্ট একটা স্বপ্ন ছিল, আমার স্বামীকে আমি প্রথমবার সামনাসামনি বাসর ঘরেই দেখব। তার আগে কথা বলবো ঠিকই, কিন্তু দেখা করতে পারবো না। তাই আমি চাই আপনি স্বপ্নটা পূরণ করতে সাহায্য করবেন। অবশ্যই। কপাল ভালো, স্বপ্ন ছিল বাসর ঘরে একেবারে দেখা করবে। যদি স্বপ্ন দেখতো সারা জীবন কুমারী থাকবে, তাহলে তো আমার হোয়াট লেগে যেত। যাক, আল্লাহ এবারের মতো বাঁচিয়ে দিয়েছে। তারপর কিছুক্ষণ কথা বলে রেখে দিলাম। কি বললো? দেখা করবে? তোমার সতীনের স্বপ্ন, সে নাকি তোমার দেবরকে একেবারে বাসর ঘরেই দেখবে। তাই নাকি? তাহলে তো ভালোই। ছবি দেখে বিয়ে করতে হবে, তাও ভালো। ওই পুলিশের পিছা তো ছুটবে। সেটা দেখা যাবে পরে। এখন চলো, রাত হয়ে গেছে, নিচে যাই। আরে আসলাম তো মাত্র,
এখনো তো রোমান্সই করিনি। শৈতান, আয় নিচে যাই। তারপর আবার রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর ঘুমিয়ে গেলাম। 7টা দিন কেটে গেল। শালার মেয়েটাও কম ছেঁচড়া না, দেখা করলো না একবারও, জাস্ট কথা বলে দিনগুলো পার করে দিল। তবে বাসর ঘরে দেখা হওয়ার মাঝেও ফিলটাই আলাদা। এটা নিয়ে আমিও কিছুটা উত্তেজিত ছিলাম, তাই আর দেখা করতে বলিনি। সবাই মিলে আমাকে বিয়ে পড়িয়ে দিল। রাত 12টা বাজে। ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিলাম, তখনই পিছন থেকে ভাবি ডাক দিল। কি ছোট সাহেব, বউকে দেখবেন না? আমি তাড়াতাড়ি চোখগুলো মুছে ফেললাম, কারণ আকাশের দিকে তাকিয়ে সেই হারিয়ে যাওয়া বইমানটার কথা মনে পড়লো আজকে। এতক্ষণ ভাবতেছিলাম আমার জীবনে গার্লফ্রেন্ড নেই কেন। ছিল, তবে সেটা হারিয়ে গেছে অনেক আগেই। বইমান ছিল সে, অভিনয় করেছিল আমার সাথে ভালোবাসার, তারপর বিয়ে করে নেয় অন্য কাউকে। আমাকে জানায়নি পর্যন্ত এখনও। আমার ফ্রেন্ডের কাছ থেকে শুনেছিলাম ওর বিয়ের খবরটা। তারপর থেকে আর ওকে একবারও মনে করিনি। আর বিশ্বাস উঠে গিয়েছিল রিলেশনের উপর থেকে, তাই আর কখনো রিলেশনে যাইনি। যদি সেটাও হারিয়ে যায়, পুরনো কথা বাদ দিয়ে চলেন গল্পে ফিরি। কি হলো ছোট সাহেব, যাও নিচে যাও, বউ তো অপেক্ষা করতেছে। যাচ্ছি। ভাবি কিছু টিপস দাও না, কিভাবে কি করতে হয়। চিপস দেওয়া লাগবে না, যখন তার চোখের দিকে তাকাবে তখনই সব কিছু বুঝে যাবে। ভাইয়া ও কি সব বুঝে গিয়েছিল? যাও এখন। ঠেলে নিচে পাঠিয়ে দিল। কিছুটা আবেগ নিয়ে ভিতরে গেলাম। দরজা লাগিয়ে বেডের কাছে যেতেই সোম্মা উঠে এসে আমাকে সালাম করলো। আমি ওকে দাঁড় করালাম। অনেক লম্বা ঘুমটা দেওয়া, তাই মুখটা দেখতে পাচ্ছিলাম না। ওর ঘুমটা তুলতেই আমি ছিটকে দুহাত পিছনে চলে গেলাম। কি দেখলাম এটা আমি নিজের চোখগুলো বিশ্বাস হচ্ছে না। ভুল দেখেছি ভেবে আবার গেলাম ওর মুখটা দেখতে। আবারও আটকে উঠলাম। যেখানে সোম্মা থাকার কথা সেখানে সুমাইয়া কিভাবে আসলো? ম্যাডাম, আপনি এখানে কেন? তাহলে কোথায় থাকবো? এখানে তো সোম্মা থাকার কথা, সেখানে আপনি কি করতেছেন? আমার ফুল নেমটা কি জানেন? না, কি? সুমাইয়া আক্তার সুম্মা। ইন্নালিল্লাহ, তাহলে আপনি কি সোম্মা? আমি আপনার বউ। ওরে আল্লাহ, আমারে উঠাইয়া নাও। সোমাইয়া কিছু না বলে আমার দিকে তাকিয়ে আছে। আমি এই বিয়ে মানি না। মানে আমাকে ধোকা দেওয়া হয়েছে, তাই আমি এই বিয়ে মানি না। চুপ! আর একটা কথা বললে এটা দেখেছেন, গুলি করে খুলি উড়িয়ে দিব। ওরে আল্লাহ, আপনি এখানেও বন্দুক নিয়ে এসেছেন? আপনি যে সহজে মেনে নেওয়ার ছেলে না সেটা আমি জানি, তাই আপনাকে রাজি করানোর ডোজ নিয়ে এসেছি। দেখেন, এসব দেখিয়ে আমাকে লাভ নেই। আমি এসব ভয় পাই না। ও, তাহলে তো একটা গুলি আপনার পায়ে করলেই হবে। সো রেডি হন গুলি খাওয়ার জন্য। ওই না 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 না, প্লিজ গুলি চালাবেন না। আমি মেনে নিয়েছি বিয়েটা, কিন্তু আপনাকে স্ত্রীর অধিকার দিতে পারবো না। কেন? আমি কাল সকালে আম্মুর সাথে আগে কথা বলে নেই, তারপর ভাববো। কি বলবেন আম্মুকে? সেটা আপনাকে বলতে যাব কেন? আচ্ছা, বলা লাগবে না। এখন আমাকে একটু আদর করেন। বললাম না, আগে আম্মুর সাথে বোঝাপড়া শেষ করে নেই, তারপর সব ভাববো। দিবেন নাকি আমি জোর করে আদায় করে ছাড়বো? ম্যাডাম, আপনি কিন্তু জোর করে আমাকে ইয়ে করতে পারেন না। কেন? আমার কি সেই অধিকার নেই নাকি? আর আমি এখন তোমার স্ত্রী, তাই এখন যাই করি সেটা আমার ইচ্ছে। দেখেন ম্যাডাম, এটা কিন্তু অন্যায়। কিসের অন্যায়? আমরা না স্বামী স্ত্রী? আমি মানি না, এটা আমাকে ধোকা দেওয়া হয়েছে। কিসের ধোকা? আর আমি জানি তুমি মানবে না, তাই তোমাকে জোর করে আমার অধিকার নিতে হবে। মানে এটা দিয়ে তোমার ভালোবাসা পাওয়া সম্ভব। দেখেন, এটা না দেখালে হয় না, আর আপনি যা বলবেন আমি তাই করব। ঠিক আছে, তাহলে আগে আমাকে কোলে নিয়ে আগে একটু আদর করো। আচ্ছা। বলেই সুমাইয়াকে কোলে নিয়ে খাটে শুইয়ে দিলাম। তারপর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। তখনই সুমাইয়া বলে উঠল, এইভাবে কেউ বউকে আদর করে? আর এটা কি আদর? তাহলে কিভাবে আদর করে? মাথাটা নামাও, তাহলেই আমি দেখিয়ে দেব কিভাবে আদর করে। ঠিক আছে। বলেই মাথাটা নিচু করলাম। তারপর সুমাইয়া আমাকে অবাক করে দিয়ে লিপ কিস করে বসে। আমি পুরোই অবাক হয়ে গেলাম। কিছুক্ষণ ললিপপ খেয়ে ছেড়ে দিল। তারপর দুজনেই হাঁপাতে লাগলাম। কি মজা পেয়েছো? শ্বাস নিতে কষ্ট হচ্ছে ম্যাডাম এখন। ওই কে আপনার ম্যাডাম? আপনি এত বড় অফিসার, তাহলে আপনাকে কি বলে ডাকবো? এই সন্ধ্যাবেলায় না আমাদের বিয়ে হলো, তাহলে আমি এখন আপনার কি লাগি? বউ। তাহলে আজ থেকে আমাকে নাম ধরে ডাকবেন। না, আমি পারবো না। আর আপনি আমার কোল থেকে উঠেন। ওই, আপনাকে বললাম আদর করতে, আপনি থেমে গেলেন কেন? আমি ঘুমাবো, প্লিজ আমাকে ছেড়ে দেন। ঠিক আছে, তাহলে আপনি শুয়ে পড়ুন, আমি আপনার বুকে মাথা রেখে ঘুমিয়ে যাই।
কেউ গায়ে লাগলে আমার ঘুম হয় না। ওই অভ্যাসটা পাল্টাতে হবে আজ থেকে। নিন, এখন শুয়ে পড়ুন। না, আমি এখন ঘুমাবো না। একটু আগে না বললেন ঘুমাবেন? এখন বলছি ঘুমাবো না। ওকে, তাহলে আমাকে কোলে নিয়ে ছাদে চলেন। আমি ছাদেও যাব না। ওই যা বলছি করেন, আমাকে কোলে নিয়ে ছাদে নিয়ে যান। নিয়ে যাচ্ছি বলেই কোলে তুলে নিলাম। তারপর একতলা বেয়ে উপরে নিয়ে গেলাম, সোজা ছাদে নিয়ে নামালাম। শোনেন, আমি আপনাকে যা যা বলবো আপনি তা তা করবেন। মনে থাকবে নাকি আবার সেই ডোজ বের করতে হবে? না, বলেন কি করতে হবে আমাকে? প্রথমে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরেন। কি? বললাম না কোনো কথা বলবেন না, যা বলবো শুধু তাই করবেন। ঠিক আছে বলেই নিজের ইচ্ছার বিরুদ্ধে সুমাইয়াকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। মাঝে যথেষ্ট ফাঁকা রাখলাম। ওই আপনাকে জড়িয়ে ধরতে বলছি, আপনি মাঝখানে এত ফাঁকা রাখলেন কেন? ভালো করে জড়িয়ে ধরেন আর ফাঁকা জায়গাটা ভরাট করেন। বলে একেবারে নিচের বাহুতে বেঁধে নিলাম সুমাইয়াকে। ওই আপনার মাথাটা আমার কাঁধে রাখেন তো। কেন? রাখতে বসছি রাখেন, আর এমন ভাবে রাখবেন যেন আপনার শ্বাসটা আমার ঘাড়ে পড়ে। আপনার শ্বাসটা যেন আমাকে আবেগের ছোঁয়ায় ভরিয়ে দেয়, শিহরিত করে তুলবে আমাকে, বুঝছেন? বলে ওর কথা মতো ওর ঘাড়ে মাথা রাখলাম। আমার ফেলে প্রত্যেকটা শ্বাসে যেন ফেপে উঠতেছে সুমাইয়া, আর ও আমার ঘাড়ের উপর মাথা রাখলো। আচ্ছা, আপনি আমাকে ভালোবাসেন? না। কেন, ভয় পান আমাকে? হুম। আমি কি বাঘ না ভাল্লুক যে আপনাকে খেয়ে ফেলবো? কিছুই উত্তর দিলাম না। তারপরও কিছু না বলে শুধু শহরটাকে দেখতে লাগলো আর মিটিমিটি হাসতে লাগলো। আসলে নিজের ক্রাশকে বিয়ে করেছি, তার উপরে আবার এত সুন্দর করে জড়িয়ে ধরে রেখেছি। যতই ভয় পাই না কেন, মনের কোণে আবেগ ঠিকই খেলে যাচ্ছিল। এইভাবে অনেকক্ষণ ওকে জড়িয়ে ধরে রাখার পর হঠাৎ সুমাইয়া আমাকে বলে উঠল, ওই আমাকে কোলে নেন। আবার কোলে নিতে হবে কেন? অনেক রাত হয়ে গেছে, তাই রুমে চলে যাব। তো চলেন, কোলে নিতে হবে কেন? আমি যেভাবে এসেছিলাম সেইভাবেই যাব। সো বেশি কথা না বলে কোলে নেন তাড়াতাড়ি। বলেই আবার কোলে তুলে নিলাম। তারপর কোলে করে রুমে এনে নামালাম। কত কেজি আপনি? কেন? আপনার আনার সময় মনে হলো 80 কেজি বস্তা নিয়ে এসেছি, তাই জিজ্ঞেস করলাম যে আপনি কত কেজি। কি বললেন আপনি? আমি 80 কেজি বস্তা? না, তার চেয়ে একটু বেশিও তো হতে পারেন। ওই আপনি আর একটা কথা বললে খারাপ হয়ে যাবে বলে দিলাম। ওকে বলেই চুপ হয়ে গেলাম। সুমাইয়া বেশি হলে 50 কেজি হবে। জ্বালানোর জন্য এটা বললাম। এতদিন আমাকে জ্বালিয়েছেন, এখন আমি আপনাকে জ্বালাবো। যাই হোক, নিজের ক্রাশকে বউ হিসেবে পেয়েছি, এর থেকে বেশি আর কি হতে পারে। এখন সময় দল বদলে আমার তরফে এসেছে, তাই জ্বালিয়ে ছাড়বো আপনাকে। এসব ভাবতেছিলাম, তখনই সুমাইয়া বলে উঠল, কি ঘুমাবেন না? ঘুমাবো। তাহলে শুয়ে পড়ুন না কেন? ঘুমাবো একটু পরে। আমি তো এখন ঘুমাবো। তো ঘুমান না করেছে কে? আমার বালিশটা নাকি একটু পরে ঘুমাবে, তাহলে আমাকেও একটু পরেই ঘুমাতে হবে, তাই না? মানে? ওই এত মানে মানে না করে এদিকে এসে শুয়ে পড়েন তো। আমার খুব ঘুম পাচ্ছে। চুপচাপ শুয়ে থাকেন, ঘুমাতে হবে না। আমি ঘুমাবো আর আপনি আমাকে চেয়ে চেয়ে দেখবেন। কোনো কথা না বলে চুপচাপ শুয়ে রইলাম। সুমাইয়া আমার বুকে মাথা রেখে শুয়ে পড়ল। কিছুক্ষণ দুজনে চুপচাপ শুয়েছিলাম। হঠাৎ করে সুমাইয়া বলে উঠল, আচ্ছা, আমরা কয়টা বেবি নিব? কোনো কথা না বলে ঘুমানোর ভান ধরে শুয়ে রইলাম। কি হলো বলেন না কেন? তাও কিছুই না বলে শুয়ে রইলাম। সুমাইয়া তাকিয়ে দেখে আমি ঘুমিয়ে গেছি। শয়তানটা ঘুমিয়ে গেছে। আজকে সারা রাত ভেবেছিলাম গল্প করে কাটিয়ে দেব, কিন্তু মহারাজ ঘুমানোর জন্য পাগল হয়ে গেছে। যাক, ও ঘুমিয়ে গেছে, আমি আর জেগে থেকে কি করব? আমিও ঘুমিয়ে যাই, কাল সকালে শয়তানটাকে দেখে নেব। এখন ঘুমাই। এটা বলেই সুমাইয়া আমার গালে একটা চুমু দিয়ে আবার বুকে মাথা রেখে ঘুমিয়ে গেল। তাই আমিও চোখ না খুলে মিটিমিটি হেসে ঘুমিয়ে গেলাম। মেয়েটার পাগলামি দেখে হাসি পেল, তাও হাসলাম না, মনে মনে হেসে নিলাম কতক্ষণ। আজান দিতেই কেন জানি ঘুমটা ভেঙে গেল তাড়াতাড়ি। চোখ খুলে ডান বাম দিকে তাকালাম, কেউ নেই। হঠাৎ শরীরের উপর একটা ভারী বস্তুর টের পেলাম। তাকিয়ে দেখি সুমাইয়া আমার উপরে উঠে শুয়ে আছে। ওর ফেলা গরম নিঃশ্বাসটা আমার বুকে এসে পড়তেছে, আর আলাদা একটা অনুভূতি মনের ভিতরে জাগতেছিল। আমি কেন জানি শিউরে উঠতেছিলাম, তাও নিজেকে সামলাচ্ছিলাম। ওর চুলগুলো খুলে গিয়ে ওর মুখের উপরে পড়ে আছে, তাই সেগুলোকে হাত দিয়ে সরিয়ে দিতেছিলাম। তখনই সুমাইয়া হঠাৎ চোখ খুলে তাকিয়ে যায়। আমি অবাক হয়ে যাই এটা দেখে। কি হলো হিরো, বউকে আদর করতেছেন নাকি? আরে না, আপনার চুলগুলো খোলা ছিল তাই সেগুলোকে গুছিয়ে দিচ্ছিলাম।
ও, তা আমার শাড়িটাও তো অগোছালো, সেটা গুছিয়ে দিবেন নাকি? ধুর, কি বলতেছেন আপনি? কি বলতেছি মানে? বউকে আদর করবেন সেটা মুখে বলতে পারেন না, লুকিয়ে লুকিয়ে আদর করতে লজ্জা করে না? আদর করলাম কখন আপনাকে? আপনি জানেন সকালে ঘুম থেকে উঠে বউয়ের চুল গুছিয়ে দেওয়া কিন্তু রোম্যান্সের একটা অংশ। ঠিক আছে, এখন থেকে আর চুলগুলো গুছিয়ে দিব না, ওকে? ঠিক আছে, তবে প্রত্যেক দিন সকালে আমাকে একটা করে কিস দিতে হবে। কি? এত অবাক হওয়ার কি আছে? বাইরের মহিলাকে করতেছেন নাকি নিজের বউকেই তো কিস করবেন? এতে তো অবাক হলেন কেন? আমি কিস করতে পারবো না। ওই ভালোই ভালোই রাজি হয়ে যান, না হলে আপনাকে জোর করিয়ে রাজি করাবো। দেখেন, এটা কিন্তু ঠিক না। আপনি একটা একটা করে আবদার বাড়াচ্ছেন। কবে না জানি বলে বসে থাকেন আপনার একটা বেবি লাগবে। কথাটা বলেই জিব্বায় কামড় মারলাম। সুমাইয়া এটা শুনে আমার দিকে চোখ বড় বড় করে তাকালো। না জানি এখন কি বলে বসে, তাই ও কি বলে তার মুখের দিকে তাকিয়ে রইলাম। আরে না, সেটা হানিমুন থেকে ফিরে এসে প্ল্যান করব যে কবে বেবি নিব, ওকে? কি আর বলবো, তাই চুপ করে রইলাম। কারণ এখন কথা বললেই বিপদে পড়তে হবে, কনফার্ম। এই যে, আমাকে একটু জড়িয়ে ধরেন না প্লিজ। কেন? ওই, আপনার মুখ থেকে যেন আর একবারও কোনো কথা না শুনি। কিছু হলেই কেন? ঠিক আছে। এখন একটু জড়িয়ে ধরেন। জড়িয়ে ধরলে কি হবে? কলিজাটা ঠান্ডা হবে। কিভাবে? নিজের মানুষটা যখন আপনাকে জড়িয়ে ধরবে, ওই দিন বলতে পারবেন কলিজা কিভাবে ঠান্ডা হয়। ও ওই, আপনি কথা না বলে জড়িয়ে ধরেন তো আমাকে। আচ্ছা, বলেই সুমাইয়াকে আটকে নিলাম নিজের মাঝে। এভাবে কিছুক্ষণ কথা ছাড়াই শুয়েছিলাম দুজন। কাল সারাদিন ব্যস্ততায় কাটলো, রাতটাও ঠিকভাবে ঘুম হয়নি, তাই চোখটা আবার লেগে গেল। সকালে গালে কোনো কিছু নরম স্পর্শে ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখি সুমাইয়া আমার গালে চুমু দিতেছে। তাড়াতাড়ি সরে গেলাম সেখান থেকে। কি করতেছেন আপনি? আমার বরটাকে আদর করতেছি। কাউকে না বলে তাকে কিস করা কিন্তু ঠিক না। ওই, কাউকে মানে? আমার স্বামীকে আমি কিস করেছি, তাতে এত রিয়্যাক্ট করার কি আছে? সাইড দেন, আমি ভার্সিটিতে যাব। কালকে বিয়ে করলেন আর আজকেই ভার্সিটিতে যাবেন মানে কি? মানে আপনাকে কিছুই বুঝতে হবে না, সরেন, আমি উঠব। ওকে, আমিও দেখবো আপনি কিভাবে ভার্সিটিতে যান। কোনো কথা না বলে চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে দেখি সুমাইয়া রুমে নেই। যাক, ভালোই হলো। তাই মনের সুখে রেডি হয়ে নিচে গেলাম। নাস্তার টেবিলে বসতেই আপু এসে নাস্তার প্লেটটা তুলে নিল। কি হলো আপু, প্লেটটা তুলে নিলি কেন? তুই রেডি হয়েছিস কেন? কোথায় যাবি নাকি? ভার্সিটিতে যাব। ওই, তুই কালকে বিয়ে করে আজকে ভার্সিটিতে যাবি? তোর মাথা ঠিক আছে? আজকে ভার্সিটিতে একটু কাজ আছে, তাই যেতেই হবে। আজকে কোথাও যেতে পারবি না। যা, রুমে গিয়ে নর্মাল ড্রেস পরে আয়, তারপর খাবার পাবি। আমি খাবই না। তখন ভাবি ডাক দিল। ছোট সাহেব, কয়ে যাও? ভার্সিটিতে যাব, একটু কাজ আছে। এদিকে আসো তো একটু। বলো, কি বলবে, আমি শুনতেছি। এদিকে আসো, তারপর বলবো। এবার বলো কি বলবে। কাঁধের ব্যাগটা এদিকে আমার কাছে দাও। বলেই ভাবি ব্যাগটা নিয়ে নিল। কি বলবে বলো। শোনো, কয়েকদিন ভার্সিটিতে যাওয়ার দরকার নেই। এখন যাও, রুমে গিয়ে ছোট সাহেবকে সময় দাও। ভাবি, তুমিও শুরু করে দিলে? দেখো সুমাইয়া, এখন তোমার বউ, তাই তার সব কিছুতেই তোমাকে খেয়াল রাখতে হবে। তুমি না আমার লক্ষ্মী ভাই? যাও এখন রুমে গিয়ে রেস্ট করো। ভাবি, তুমি জানো যে আমি তোমার কথা ফেলতে পারি না, আর তুমি তাও বলতেছো। এখন যাও, পরে কথা বলবো। এখন ছোট সাহেবকে খুশি করো। যথাজ্ঞা মহারানী। রুমে গিয়ে কাপড় চেঞ্জ করার পর বসে বসে মোবাইল টিপতে লাগলাম। কিছুক্ষণ পর সুমাইয়া খাবার নিয়ে রুমে ঢুকলো। কি হিরো, ভার্সিটিতে গেলেন না? ভাবি যেতে দেয়নি। ও, কেন যেতে দেয়নি? ওই যে নতুন বিয়ে করেছি, তাই নাকি যাওয়া যাবে না। তা বাসায় থেকে কি করবেন তা জিজ্ঞেস করলেন না আপনার ভাবিকে? বলেছিলাম। তা কি বললো উনি? বলেছে যদি বলি সুমাইয়াকে সময় দিতে বলেছে, তাহলে আজকে আমার কাজ খালাস। জোর করে হলেও তো আদায় করে ছাড়বে, তার চেয়ে ভালো না বলাই। কি হলো, থেমে গেলেন কেন, বলুন। না, এমনি। ও আচ্ছা, নাস্তা এনেছি, খেয়ে নেন। দেন। বলেই নাস্তা খাওয়ার জন্য বসে গেলাম। সুমাইয়া নাস্তা দিয়ে খাটে বসে গেল, আমি খেতে লাগলাম। কি মনে করে যেন সুমাইয়াকে বলে বসলাম, আপনি খেয়েছেন? না, আপনি খেয়ে নেন, তারপর আমি খাবো। এখনো খাননি? এখানে যা খাবার আছে দুজনের হয়ে যাবে, সো বসে পড়েন এখানেই। বসতে পারি একটা শর্তে। সুমাইয়া এমন কথা শুনে আমি খাবার বন্ধ করে দিলাম। কি শর্ত? আমাকে আপনি খাইয়ে দিলে আমি এখন খাবো।
কি? বললাম তো, আপনি যদি খাইয়ে দেন তাহলে আমি খাবো। থাক, আপনি পরে খেয়ে নিয়েন। মানে? মানে হলো আপনাকে খেতে হবে না, আপনি পরে নিজের হাতেই খেয়ে নিয়েন। না, আমি এখন খাবো। আর আপনি আমাকে এখন খাইয়ে দিবেন। আমি পারবো না। আপনি পারবেন না মানে আপনাকে পারতেই হবে। দেখেন, জোর করবেন না প্লিজ। তাহলে আমাকে এখনই কিস করতে হবে, তাহলে খাইয়ে দেওয়ার ব্যাপারটা মাফ। এই মেয়ের কথা শুনে আমি নিজেই পাগল হয়ে যাব। কিস করার চেয়ে খাইয়ে দেওয়াই ভালো। নেন, হাঁ করেন। সুমাইয়া খাবারটা নিয়ে নিল। আপনি যে এত ভালো আগে জানতাম না। আমার কপালটা কত ভালো যে এমন একটা স্বামী পেয়েছি। চিটিং করেছেন আপনারা সবাই মিলে। ওলে আমার বড়টা রে, এত ভালো তুমি। বলে আমার গালগুলো ধরে টেনে দিল। ওই কি করতেছেন আপনি? কেন, আপনাকে একটু আদর করে দিলাম। আমাকে আদর না করে আগে খেয়ে নেন, আমি একটু বাইরে যাব। আপনাকে না ভাবি বললো আজকে আমাকে সময় দিতে। সুমাইয়া জানলো কিভাবে ভাবি আমাকে কি বলেছে? সুমাইয়া তো তখন ওইখানে ছিল না, তার মানে সুমাইয়াই আজ সকালে ভাবিকে বলে আমার ভার্সিটিতে যাওয়া আটকিয়েছে। ও, তাহলে আমিও একটু মজা নিয়ে নেই। আজকে দিনটা তো আপনারই। সত্যি? হুম। তাহলে চলেন আজকে কোথাও গিয়ে ঘুরে আসি। আজকে ঘুরতে যাব কেন? সারাদিন বাসায় থেকে আপনাকে নিয়ে গল্প করব। গল্প করলে আদরও করতে হবে। ওকে, তবে আদর করার সময় আমি আপনাকে নিশি বলে ডাকবো। কেন, সুমাইয়া বলে ডাকতে কি সমস্যা? আসলে আপনাকে তো নিশির ব্যাপারে বলাই হয়নি। আসলে আমার একটা গফ ছিল, নাম ছিল নিশি। তো এখনো কি আছে নাকি ব্রেকআপ হয়ে গেছে? না, তার বিয়ে হয়ে গেছে, কিন্তু আমাকে ভালোবাসতে শিখিয়েছে সে। ওকে প্রথম দেখাতেই ওকে ভালোবেসে ফেলেছিলাম। ও দেখতে আপনার থেকে অনেক বেশি সুন্দরী। ওর হাসিটা কি মায়াবী, আপনাকে বলে বোঝাতে পারবো না। ওর চাহনিতে নিজেকে হারাতাম বারে বার। উফ, কি চাহনি তার! নিজেকে হারাতেই মন চাইতো। ওর হাসিটাই মধু মিশানো ছিল, তাই হাসিটা বারবার দেখতে চাইতাম। তারপর ওর হাত ধরেই সব কিছু। আমি সব মিথ্যা বলে যাচ্ছি। কি শিখেছিলেন? কিস করা, আরও অনেক কিছু। আরো অনেক কিছু মানে? সুমাইয়ার রাগটা এবার তার চেহারায় ফুটে উঠতেছে। মানে বুঝেন না, ওই আর কি, ওই। আপনি এত খারাপ? ছি, আমি মনে করেছিলাম আপনি ভালো মানুষ, কিন্তু আপনার চরিত্র এত খারাপ। আগে জানলে আমি কখনো আপনাকে বিয়ে করতাম না। আমি তো আপনাকে সত্যি বলে দিলাম। কথা বলবেন না আপনি আমার সাথে। বলেই খাবারের প্লেটটা নিয়ে রুমে চলে গেল। আমি আর হাসি থামিয়ে রাখতে পারলাম না, জোরেই হেসে উঠলাম আমি। আমাকে নিয়ে মজা নেওয়া, দেখো এবার কেমন লাগে। আর এসো আমার সাথে মজা করতে, তখন আমিও দেখিয়ে দিব মজা কাকে বলে। এসব ভাবতে ভাবতে হাসতে লাগলাম আর মোবাইল টিপতে লাগলাম। এদিকে সুমাইয়া খাবারের প্লেটটা নিয়ে টেবিলে রাখলো। রাগটা এখনো কমেনি। সুমাইয়ার রাগী মুখটা ভাবির নজরে পড়ে যায়। কি হলো সুমাইয়া, রেগে আছো কেন? ভাবি, ওনা আজকে আমাকে একটা কথা বলেছে। কি কথা? ওনাকে একজনকে ভালোবাসতো, তার সম্পর্কে বলেছে। কি বলেছে শুনি একটু। ও বলেছে। সুমাইয়া সব কথা ভাবিকে বলল। তুমি সত্যিই একটা বোকা মেয়ে। কেন? হোসেন করবে প্রেম, তাও আবার অচেনা মেয়ের সাথে। তুমি জানো লাইফের সবচেয়ে ভালো বন্ধু আমি আর হাবিবা। আমাকে আর হাবিবাকে ছাড়া ও অন্য কোনো মেয়ের সাথে ঠিকভাবে কথা বলতে পারেই না, আর ও নাকি করবে প্রেম। তুমি একটা বোকা, আর তাই তোমাকে মুরগি বানিয়ে ছেড়েছে। ও যে বললো। তোমাকে আমি কিভাবে বুঝাই? আচ্ছা, কাল রাতে হুসেন তোমার গায়ে হাত দিয়েছে। সুমাইয়া কিছু না বলে মাথা নিচু করে রইল। যে নিজের বউয়ের সাথে প্রেম করতে পারে না, ও নাকি আবার বাইরে প্রেম করবে, এটা তুমি ভাবলে কি করে? তুমি রুমে গিয়ে দেখো, তোমাকে বোকা বানিয়ে ও এখন হাসতেছে। আর পাগলটাকে একটু রোমান্স শিখিয়ে দিও। সুমাইয়ার রাগী মুখটা নিমিষেই হাসিতে ভরে গেল। তারপর সেখান থেকে রুমের দিকে চলে আসলো। এদিকে আমি এখনও হাসতেছি সুমাইয়াকে বোকা বানিয়ে। হঠাৎ কারো রুমে আসায় হাসিটা থামিয়ে ফেললাম। তাকিয়ে দেখি সামনে সুমাইয়া রাগী লোক নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন? আপনি আমাকে বাঁচালেন। আমি আবার আপনাকে বাঁচালাম কিভাবে? আমি তো ভেবেছিলাম আপনাকে প্রেম শিখিয়ে তারপর প্রেম করতে হবে, কিন্তু আজকে জানতে পারলাম আপনি আগে থেকেই প্রেম করতে পারেন। তাই আজ থেকে আমার সাথে প্রেম করবেন, ওকে? আর নিশি, মন থেকে ধন্যবাদ আমার হিরোটাকে প্রেম শিখিয়ে দেওয়ার জন্য। মানে হলো, আপনি আগে যা করেছেন তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এখন থেকে আপনি আমার আর কি? আর শুধুই আমার। বলেই সুমাইয়া পাশে এসে বসলো। আপনি এখানে বসলেন কেন? এখানে কি নিশি বসলে খুশি হতেন?
আচ্ছা, এখানে যদি নিশি বসতো তাহলে আপনি কি করতেন তাকে? তার মাঝে হারিয়ে যেতাম। ও, এত ভালোবাসেন তাকে? প্রচুর ভালোবাসি। আপনি কচু পারেন ভালোবাসতে। মানে? আপনি নিজের বউকেই ভালোবাসতে পারেন না, আবার এসেছে মিথ্যা বলতে যে আমি ভালোবাসতে পারি। সুমাইয়া মুখটা বাঁকা করে কথাগুলো বলল। আপনাকে ভালোবেসে কি করব? আপনি তো আমার বউই। বউকে কি ভালোবাসতে হয় না? হয় কেন? তাহলে আমার ভালোবাসা কোথায়? আপনাকে কি আমি মেনে নিয়েছি নাকি যে ভালোবাসা দিব? তাহলে এখন মেনে নেন। আমি আপনাকে মেনে নিতে পারবো না, কারণ আপনি আমার সাথে চিট করেছেন। ভালোভাবে বলতেছি, কানে যাইতেছে না না? দোষটা দিলে আবার ঠিকই রাজি হবেন। আচ্ছা, আপনি এখন একটু জানতো, আমি ঘুমাবো। আমার প্রশ্নের উত্তরটা পেলাম না। পরে সময় পেলে দিব বলেই ঘুমানোর জন্য পাশ কাটিয়ে ঘুমিয়ে গেলাম। সুমাইয়া চলে গেল। আমি ফোনটা বের করে হাবিবাকে কল দিলাম। কয়েকবার রিং হওয়ার পর হাবিবা ফোনটা রিসিভ করলো। হ্যালো হোসেন, বল কি বলবি? তুমি কোথায় জানো? বাহ, ভূতের মুখে রাম নাম। তা এত মিষ্টি করে বলার কারণটা জানতে পারি? তোমাকে কাছে পেলে 2 হাত দিয়ে তোমার গালগুলোতে আদর করে দিতাম। আমার এত সুন্দরী পরীর মতো বোন থাকতে তুই আমাকে আদর করবি কেন? যা আদর করার সুমাইয়াকে গিয়ে কর। আগে তোকে আদর করব, তারপর ওই পুলিশ গুন্ডাটাকে করব। তোকে পেয়ে নেই একবার হাতের কাছে। কেন, কি হয়েছে যেন বলবি তো? হাবিবা, তুই কি জানতি যে সুমাইয়ার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল? কেন? তাহলে বলিসনি কেন? আমি ভেবেছিলাম তুই হয়তো জানিস। কেন, কি হয়েছে? ছোট থেকে তোর প্যারা নিয়ে বড় হয়েছি, এখন তুই চলে যাবি অন্যের ঘরে, তাই তোর একটা বোন দিয়ে যাচ্ছিস। হোসেন, ওর মনটা একবার তোর মনের সাথে মিলিয়ে দেখ, তুই হারিয়ে যাবি ওর মাঝে। সময় একটু রাখি, তবে ওর মনটা অনেক ভালো, যা তুই ভাবতেও পারবি না। শেষ হয়েছে তোর ভাষণ? যা সত্য তাই বললাম। ওই তুই জানিস যে আমি যদি সুমাইয়াকে আদর না করি তাহলে ও বন্দুকের ভয় দেখিয়ে আমাকে সব কাজ করায়। তা আর কি করিয়েছে? তুই মজা নিতেছিস আমার সাথে? আরে না, তুই কিস করেছিস কিনা সেটাই জানতে চাইছিলাম। রাত, তোর বিয়েটাই যদি আমি প্যাচ না লাগিয়েছি না, তখন দেখবো তোর কেমন লাগে। তা কি বলে প্যাচ লাগাবি? বলবো তুই মেয়ে ভালো না, নেশা করিস, আর কয়েকটা ছেলের সাথে প্রেম করিস, আরো অনেক কিছু। আচ্ছা ঠিক আছে, তা বলবি না যে সুমাইয়া তোকে কিস করেছে? তাই নাকি? কবে, কখন? বাসরাতে তোর বোন আমাকে লিপ কিস করেছিল। ও, তার কি করেছিল? আর কি করবে, কিছুই করেনি। তুই মানুষ হবি না, ফোন রাখ। ঝাড়ি মেরে ফোনটা কেটে দিল। আমি ফোনটা রেখে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো প্রায় দুপুরের একটু আগে। চোখ খুলে তাকিয়ে দেখি সুমাইয়া বুকের উপরে ঘুমিয়ে আছে। আমি কিছুটা অবাক হলাম। এই যে ভাইরা আপুরা, কোথায় যেতেছেন? ভিডিও দেখেই চলে যাবেন সেটা তো হবে না, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো তাড়াতাড়ি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন।